নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ তো আমাদের ইন্ডিয়ান মার্কেট বন্ধ রয়েছে, কিন্তু গতকাল আমাদের যে ইন্ডিয়ান মার্কেট সেটা ওপেন ছিল এবং কিছু কারণবশত গত দুদিন কোনো ভিডিও এই চ্যানেলে আসেনি। তো চলুন গতকাল আমাদের মার্কেট কেমন গেল সেই নিয়ে একটু ডিটেলসে আলোচনা করা যাক। তারপরে ধীরে ধীরে রিসেন্ট যে আপডেট সেগুলো দিতে শুরু করব। যদি গতকালের কথা বলি, আমাদের এই নিফটি ফিফটি এটা 24,000 লেভেলের নিচে নেমে বন্ধ হয়েছে। তবে খুব যে বেশি নিচে বন্ধ হয়েছে এমনটা নয়, দেখতে পাচ্ছেন এই 23,997 বন্ধ হয়েছে, যেটা এর আগের দিনের ক্লোজিং থেকে 180 পয়েন্ট নিচে। আর মার্কেট যে একদিন দুদিনের মধ্যে পড়বে সেরকম একটা সংকেত আপনাদের দিয়েই রেখেছিলাম এবং এটুকুও বলেছিলাম যে নিফটি ফিফটিতে 200 থেকে 300 পয়েন্টের মতো পতন আসতে পারে। কি কারণে বলেছিলাম? কারণ এই যে ক্রুড অয়েলের প্রাইস এখানে কিন্তু অস্বাভাবিকভাবে ক্রমাগত বৃদ্ধি দেখা যাচ্ছিল। এই যে ব্রেন্ট ক্রুড এটা তো এখন এই 111-র কাছাকাছি রয়েছে, কিন্তু যদি গতকালের কথা বলি, একসময় দেখতে পাচ্ছেন এই যে ব্রেন্ট ক্রুড এটা কিন্তু এই 114 এরকম জায়গাতে পৌঁছে গিয়েছিল। আর এর আগেও আমরা বহুবার দেখেছি এই ক্রুড অয়েলে যখনই বৃদ্ধি দেখা যায় মার্কেটে একটা পতন আসে এবং সেরকমই কিছুটা পতন আমাদের মার্কেটেও দেখতে পাওয়া গিয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে মার্কেট বিগত কয়েকদিন একটু ভালো পারফরমেন্স দেখিয়েছিল, তো সেইখান থেকে কিছুটা প্রফিট বুকিং এসেছে এরকমটাও বলতে পারেন। এছাড়াও আরো কয়েকটা কারণ ছিল। প্রথমত ইরান তারাই ডোনাল্ড ট্রাম্পকে এই স্টেট অফ হরমুজ ওপেন করার জন্য যে সমস্ত কিছু শর্ত দিয়েছিল, রিপোর্ট এরকমই আসছে যে সেই সমস্ত প্রপোজাল গুলোর ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প খুব একটা খুশি নন, আনহ্যাপি উইথ ইরানস প্রপোজাল। এছাড়াও কিছুদিন আগে ইসরায়েল এবং এই যে লেবানন এদের মধ্যে একটা সিজফায়ার ঘোষণা হয়েছিল, কিন্তু তারপরে আবার এই একদিন দুদিনের মধ্যেই ইসরায়েলের তরফ থেকে ফ্রেশ অ্যাটাকের খবরও কিন্তু সামনে আসছে। ইসরায়েল এই সিজফায়ার ভেঙে এই লেবানন যে রয়েছে তারপরে অ্যাটাক করা শুরু করেছে এবং আপাতত যেটুকু খবর রয়েছে এই ইসরায়েলের অ্যাটাকে লেবাননের প্রায় 28 জন মানুষের মৃত্যুও হয়েছে, এটাও একটা কারণ। এছাড়াও যদি কথা বলি এফআইআই এদের যে বিক্রি এটা তো থামছেই না, বরঞ্চ বেড়েছে। এই যদি বৃহস্পতিবার দিনেরই কথা বলি, এই এফআইআই দেখতে পাচ্ছেন এরাই 8,047 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে। সেই তুলনায় ডিআইআই এদের যে কেনাটা সেটা অনেকটাই কম। এবং তার আগের দিন মানে বুধবার দিনেরও যদি কথা বলি, এখানেও দেখতে পাচ্ছেন এই এফআইআই দের যে বিক্রি ছিল 2,468 কোটি টাকার, সেটাই ডিআইআই দের যে কেনা ছিল 2,262 কোটি টাকা, তার তুলনায় কিছুটা বেশিই ছিল। এছাড়াও বুধবার দিনে এই আমেরিকার যে মার্কেট ডাও জোন্স সেখানেও কিছুটা পতন লক্ষ্য করা গিয়েছিল এবং তারই সঙ্গে সঙ্গে এই যে ফেডের মিটিং হয়েছে সেখানে কোনো প্রকার রেট চেঞ্জ হয়নি। দেখতে পাচ্ছেন এই যে ইন্টারেস্ট রেট সেটাই জেরোমি পাওয়েল জি তিনি আনচেঞ্জডই রেখেছিলেন এবং তারই সঙ্গে সঙ্গে কমেন্ট্রি কি ছিল, এই জেরোমি পাওয়েল জি দেখতে পাচ্ছেন এই যে ইনফ্লেশন সেটা বলছেন তিনি এখনো হাই রয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে গ্লোবাল রিস্ক সেটাও ধীরে ধীরে বাড়ছে এবং এই সব কিছুর কারণে এই যে ফেড রয়েছে তারাই কশন অ্যাপ্রোচ এটা নিয়েই কিন্তু এগিয়ে চলেছে এবং সম্ভবত এটাই এই জেরোমি পাওয়েল জির লাস্ট মিটিং হতে চলেছে। এর পরবর্তীকালে যে ফেডের মিটিং হবে সেখানে আমরা নতুন চেয়ারম্যান দেখতে পেতে পারি। এবং এই যে গ্লোবাল মার্কেটে যদি কথা বলি, যে মার্কেটগুলো আমরা দেখি মূলত জার্মানি, ফ্রান্স, সেই মার্কেটগুলোতেও বৃহস্পতিবার দিন আমাদের ইন্ডিয়ান মার্কেট চলাকালীন কিছুটা লাল নিশানি দেখতে পাওয়া যাচ্ছিল। তো এই সব কিছুর ইম্প্যাক্ট আমাদের মার্কেটে কিন্তু পড়েছিল। তাছাড়াও যদি কথা বলি, এই যে হলিডে সিজন সেটা একটু বেশি দিন ধরে চলবে। প্রথমত এই যে শুক্রবার মানে আজকের দিনটা তো ছুটি, তারপরে শনি রবি অর্থাৎ টানা 3 দিন ছুটি থাকবে এবং বিশেষ করে আমরা দেখি যে গ্লোবাল ম্যাটার গুলো সেগুলো কিন্তু এই যে উইকেন্ড এখানেই বেশি মাথাচাড়া দিয়ে ওঠে এবং এই সব কিছু ব্যাপারের জন্য এই যে ইনভেস্টররা তারা একটু সতর্ক পদক্ষেপ নিয়ে এগিয়ে চলেছে। এবং আমাদের এই নিফটি ফিফটি দেখতে পাচ্ছেন যে দুটো রেঞ্জ বলেছিলাম, নিচের দিকে 23,800 এটা একটা সাপোর্ট জোন থাকবে এবং ওপর দিকে 24,200 এটা একটা রেজিস্ট্যান্স জোন থাকবে, তারই মাঝামাঝি কিন্তু বন্ধ হয়েছে এবং এইখান থেকে মার্কেটে যদি ওপর দিকে 200 পয়েন্টের মুভ দেখতে পাওয়া যায় তাহলে তারপরে 24,500 লেভেল পর্যন্ত যেতে পারে, কিন্তু যদি নিচের দিকে 23,800 এই লেভেলটাকে ভেঙে ফেলে তাহলে 23,500 পর্যন্ত যাওয়ার সম্ভাবনাও কিন্তু এই নিফটি ফিফটি রয়েছে। এছাড়াও যদি বিভিন্ন ব্রড মার্কেট ইন্ডেক্সেস গুলো দেখি, নিফটি ফিফটি তো পড়েইছে, তারই সঙ্গে সঙ্গে নেক্সট ফিফটি এটাও দেখতে পাচ্ছেন 1.24% পড়ে বন্ধ হয়েছিল। নিফটি ব্যাংকও ডাউন, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাও ডাউন হয়েছিল, মিড ক্যাপ সিলেক্ট এটাও পড়া ছিল। তারপরে 100, 200, 500 সবই দেখতে পাচ্ছেন এরকম লাল নিশানে বন্ধ হয়েছিল। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এইগুলো সব লাল নিশানে বন্ধ হয়েছিল। স্মল ক্যাপ 100 এটাও 0.5% ডাউন ছিল এবং এই স্মল ক্যাপ 50 এটাও প্রায় 0.5% এর কাছাকাছি ডাউন ছিল এবং ওভারঅল যে মার্কেট ব্রেথ সেটাও কিছুটা নেগেটিভ দিকেই ছিল। যেমন এই পড়া শেয়ারের সংখ্যা দেখতে পাচ্ছেন 1961 খানা, সেখানে বাড়া শেয়ারের সংখ্যা কতগুলো, এই 1288 খানা। এই বাড়া শেয়ারের তুলনায় প্রায় 700-র বেশি শেয়ার এই পড়া শেয়ারের
দিকে ছিল এবং সেক্টর স্পেসিফিক খুবই খারাপ সিচুয়েশন ছিল। এখানে সেক্টরে যদি দেখেন দেখতে পাচ্ছেন এই অটো ডাউন, ফাইন্যান্সিয়াল সার্ভিস ডাউন, এফএমসিজি ডাউন, আইটি কিছুটা পজিটিভ, মিডিয়া, মেটাল এগুলো ডাউন, ফার্মা ফ্ল্যাটিস পজিটিভ, পিএসইউ ব্যাংক ডাউন, প্রাইভেট ব্যাংকও ডাউন এবং রিয়েলটি এটাও ডাউন হয়েছিল। তবে মার্কেটে মুভও ছিল, কিছু শেয়ার ওপর দিকেও বেড়েছে এবং কিছু শেয়ার নিচের দিকেও নেমেছে। সেগুলো বলতে পারেন বেশিরভাগই এই কোয়ার্টার ফোর সংক্রান্ত মুভমেন্ট ছিল। যেমন প্রথম কোম্পানি যদি বলি গেনারের দিকে, সেম ইন্ডিয়া প্রজেক্টস, এখানে 20% আপার সার্কিট দেখা গিয়েছিল। কোম্পানির রেজাল্ট মোটামুটি ভালো ছিল। সেলসে দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 17% জাম্প এবং এই নেট প্রফিটে ইয়ার অন ইয়ার 114% জাম্প। তারই সঙ্গে সঙ্গে কোয়ার্টারলিও দেখতে পাচ্ছেন এই যে নাম্বারগুলো এগুলো খুবই ভালো ছিল। তো এইসব কিছুর কারণে 20% আপার সার্কিট এই কোম্পানিতে দেখা গিয়েছিল। তারপরে এই মিশো, এটা 11.84% বেড়ে বন্ধ হয়েছিল। এটা বাড়ার কারণ কি? এইখানে দেখতে পাচ্ছেন এই যে জেপি মর্গান, তারা এই মিশো এই শেয়ারটাকে ওভারওয়েট রেটিং দিয়েছে, অর্থাৎ বেশি করে কিনে রাখতে বলছে। এবং এই যে গ্লোবাল বুকারেজ ফার্মটা, এরা কত পার্সেন্ট আপসাইডের টার্গেট দিচ্ছে, এরা আশা করছে এই কোম্পানিটা 24% পর্যন্ত উপরে যেতে পারে। তো এই রেটিং এর ফলে এই স্টকে ভালো তেজি এসেছে। তারপরে সিনজিন ইন্টারন্যাশনাল 8.21% আপ। এখানে কি কারণ ছিল? কোম্পানি এখানে দেখতে পাচ্ছেন এই যে কোয়ার্টার পরে নেট প্রফিট সেটা তো 19% পড়ে গিয়েছিল, কিন্তু এই যে টপ লাইন মানে রেভিনিউ এটা 2% বাড়া ছিল। তারই সঙ্গে সঙ্গে কোম্পানি ডিভিডেন্ডের ব্যাপারে ঘোষণা করেছে। তো এই রেভিনিউ আপ এবং তার সঙ্গে সঙ্গে এই ডিভিডেন্ড, এই দুটো খবর এই শেয়ারটাকে উপর দিকে তুলেছে। কোম্পানি এক একটা শেয়ার পিছু 1 টাকা 25 পয়সা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে। তারপরে আরো কিছু কোম্পানি ভালো পারফর্ম করেছিল, যেমন এই আইকেএস 6%-এর উপরে বাড়া, তারপরে গুজরাট ফ্লোরোকেম এটা 7%-এর উপরে। আর যদি পড়ার লিস্টে দেখি, এখানে এই সিরিজ দেখতে পাচ্ছেন প্রায় 10% ডাউন। কারণ কি? কারণ এর নাম্বার খুবই খারাপ। এখানে সেলস এটা 12% বাড়লেও এই এবিটা বলুন, নেট প্রফিট বলুন, ইপিএস বলুন, সবই দেখতে পাচ্ছেন ডাউন হয়ে গেছে। এই নেট প্রফিট দেখতে পাচ্ছেন 73% ডাউন হয়ে গেছে। কোম্পানি তো লস করেছে, কিন্তু এই লস দেখতে পাচ্ছেন বেড়েছে। এর আগের বছর সেম কোয়ার্টারে 73 কোটি লস করেছিল, এবারে কোম্পানি 114 কোটি লস করেছে। তো লস অনেকটাই বেড়ে গেছে। তারপরে এই ওয়ারে এনার্জিস, এটা প্রায় 11% ডাউন। কারণ কি? এখানে কোম্পানির যদি নাম্বার দেখেন, নাম্বার খুবই ভালো। সেলস দেখতে পাচ্ছেন 112% বাড়া, নেট প্রফিটও দেখতে পাচ্ছেন 71% বাড়া। সেলস 4004 কোটি থেকে বেড়ে 8480 কোটি এবং এই নেট প্রফিট 644 কোটি থেকে বেড়ে 1126 কোটি। তো এত ভালো নাম্বার সত্ত্বেও এই স্টকটা কেন 10% পড়ে গেল? কারণ এখানে এই যে অপারেটিং প্রফিট মার্জিন, এখানে যদি দেখেন এখানে কিন্তু হেভি ডাউন দেখতে পাওয়া যাচ্ছে। এই অপারেটিং মার্জিন এই যদি ইয়ার অন ইয়ার তুলনা করেন তাহলে 23% থেকে পড়ে হয়েছে 19%, এবং আগের কোয়ার্টারের থেকে যদি তুলনা করেন তাহলে এটা 25% থেকে পড়ে হয়েছে 19%। তো এই প্রফিট মার্জিনের চাপ তৈরি হওয়াতে এই স্টকটা সেলস বলুন, প্রফিট বলুন, এই প্যারামিটার গুলোতে ভালো পারফরমেন্স দেখালেও মার্কেট কিন্তু এই নাম্বারটাকে সেলিব্রেট করেনি। তারপরে স্টকটা 10% পড়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন এমভি ফটোভোল্টিক 9.78% ডাউন এবং তারই সঙ্গে সঙ্গে ফোর্স মোটরস এটাও 5% পড়ে বন্ধ হয়েছিল। এই ফোর্স মোটরস পড়ে যাওয়ার কারণ কি? কারণ কোম্পানির কোয়ার্টার পরে যে প্রফিট সেটা 36% পর্যন্ত পড়ে গেছে। তো এই খারাপ নাম্বারে স্টকটা ডাউন হয়েছে। এরপরে একটি স্টক দেখতে পাচ্ছেন সরাসরি যদি দেখেন প্রায় 64% পর্যন্ত ডাউন দেখাবে। সেটা কোন শেয়ার? সেটা হচ্ছে বেদান্ত লিমিটেড। তো এত বড় পতন এই স্টকটাতে কেন এলো? এই স্টকটা যদি দেখেন এর আগে দেখতে পাচ্ছেন প্রায় 700-800-র কাছাকাছি ট্রেড করছিল, সেখান থেকে সরাসরি 275-এর কাছাকাছি নেমে এসেছে। কারণটা কি? কারণ হচ্ছে এই এক্স ডিমার্জার ডেটের পরে এই স্টকটাতে অ্যাডজাস্টমেন্ট হয়েছে। তবে ভবিষ্যতে এই ভ্যালু আনলকিং এর কারণে এই স্টকটা ভালো পারফর্ম করতে পারে। অ্যাকচুয়ালি কি হয়েছে, এই কোম্পানিটা ভেঙে টোটাল 5টা ভাগে ভাগ হয়েছে, মানে ডিমার্জ হয়েছে। এখন তো বর্তমানে মার্কেটে বেদান্ত এই কোম্পানিটাকে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু পরবর্তীকালে আরো 4খানা এন্টিটি লিস্ট হয়ে যাবে এবং আপনার কাছে যদি বেদান্তের শেয়ার থেকে থাকে, মানে আপনি ধরুন আপনার পোর্টফোলিওতে এই বেদান্ত শেয়ারটাকে এই 700-800 এরকম জায়গাতে ট্রেড করতে দেখেছেন, সেখান থেকে হঠাৎ করে দেখতে পাচ্ছেন এই 271 নেমে এসেছে, তো আপনার চিন্তা করার কোনো কারণ নেই। বাকি 4খানা কোম্পানির শেয়ার আপনি কিন্তু পরবর্তীকালে পেয়ে যাবেন। কবে পাওয়া যেতে পারে দেখতে পাচ্ছেন এই জুন মাসের মাঝামাঝি সময় করে এক একটা শেয়ারের পরিবর্তে বাকি যে 4খানা শেয়ার লিস্ট হবে সেগুলো পাওয়া যাবে। কি হয়েছে দেখতে পাচ্ছেন, এটা ডিমার্জ হয়েছে। এই শেয়ার এনটাইটেলমেন্ট রেশিও কেমন ছিল? 1:1। মানে আপনার কাছে যদি এই এক্স ডেটের আগে বেদান্ত লিমিটেড এর একখানা শেয়ার থেকে থাকে, তাহলে আপনি বাকি যে 4খানা শেয়ার লিস্ট হবে তারও একটা একটা করে শেয়ার পেয়ে যাবেন। যেমনটা দেখতে পাচ্ছেন আপনার কাছে যদি এই বেদান্ত লিমিটেড এর টোটাল 100টা শেয়ার থেকে থাকে, তো বাকি শেয়ারগুলো মানে বাকি 4খানা কোম্পানি লিস্ট হওয়ার পরে আপনার পোর্টফোলিওতে সব কোম্পানিগুলো মিলিয়ে টোটাল 500খানা শেয়ার হবে। এই রেকর্ড ডেট দেখতে পাচ্ছেন 1 মে 2026 ছিল, মানে ফ্রাইডে। এক্স ডেট কবে ছিল? 30 এপ্রিল 2026। তো এই 30 এপ্রিল 2026 এই যে স্টকটা সেটা কিন্তু ভেঙে গেছে, অর্থাৎ তার আগের দিন
যদি আপনার পোর্টফোলিওতে থেকে থাকতো তাহলে আপনি এই বাকি শেয়ারগুলো পাওয়ার জন্য এলিজিবল হতেন, কিন্তু তারপরে যদি কিনে থাকেন মানে যেদিন ভাগ হয়ে গেছে তাহলে কিন্তু আপনি অতিরিক্ত শেয়ারগুলো পাবেন না। সেগুলো পেতে পারেন যদি আপনি মার্কেটে লিস্ট হয়ে যান পরে কেনেন। কি কি নামে বাকি শেয়ারগুলো লিস্ট হবে? একটা তো দেখতে পাচ্ছেন এই বেদান্ত লিমিটেড, এটা এক্সিস্টিং মানে যেটা বর্তমানে রয়েছে। এর মধ্যে কিসের ব্যবসায়? জিঙ্ক, সিলভার, কপার এগুলোর ব্যবসা। তারপরে বাকি যে 4টে লিস্ট হবে সেগুলো কি কি? বেদান্ত অ্যালুমিনিয়াম, তারপরে বেদান্ত অয়েল অ্যান্ড গ্যাস, তারপরে বেদান্ত পাওয়ার থাকবে এবং বেদান্ত আয়রন অ্যান্ড স্টিল থাকবে। এবং এই যে শেয়ার 63 থেকে 64% পড়ে গিয়েছিল, এটা দেখতে পাচ্ছেন একটা টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্ট ছিল, নট এ লস অফ ওয়েলথ। মানে আপনার যে টাকা সেটা কিন্তু খোয়া যায়নি। এই যে ডিমার্জারের বিজনেস গুলো সেগুলো শুধু এই শেয়ার থেকে আলাদা হয়ে গেছে। তো আপনার যে পোর্টফোলিওতে এতটা ডাউন দেখাচ্ছে যদি আপনার কাছে বেদান্ত লিমিটেডের শেয়ারটা থেকে থাকতো, তো সেগুলো কবে ঠিক হবে? যখন এই নিউ শেয়ার গুলো লিস্ট হয়ে যাবে এবং লিস্ট হওয়ার পরে আপনার পোর্টফোলিওতে ক্রেডিট হয়ে যাবে। এমনিতে যদি দেখেন এই বেদান্ত লিমিটেড এই শেয়ারটা ডিমার্জারের পরে এই 6% মতো পড়েছিল। তারপরে এই ন্যাশনাল অ্যালুমিনিয়াম কো, এটা 7.85% ডাউন ছিল। আর যদি কোয়ার্টার পর নাম্বারের কথা বলি, গতকাল বহু কোম্পানি তাদের নাম্বার পোস্ট করেছে, যেমন তাদের মধ্যে হাল, আদানি এন্টারপ্রাইজেস, আদানি পোর্টস, বাজাজ ফিনসার্ভ, ইন্দাস টাওয়ার, চোলামন্ডলম ইনভেস্টমেন্ট, লর্ডস ল্যাব, ন্যালকো, এসিসি, সেন্ট্রাল ব্যাংক, আইডিবিআই ব্যাংক, ডক্টর লালপাল ল্যাব, কাজারিয়া সেরামিক্স, সোনা বিএলডব্লিউ, ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি বা এনএসডিএল, ক্যাবরি গ্লোবাল ক্যাপিটাল, আর আর ট্রাভেল, সুন্দরম ফাস্টেনার্স, এইচএফসিএল, এরকম কোম্পানিগুলো তাদের যে নাম্বার সেগুলো পেশ করেছিল। এবং তাদেরই মধ্যে কিছু কোম্পানির নাম্বার আমরা দেখে নেব এবং সেগুলো রিয়াকশনও দেখিয়ে দিয়েছিল। যেমন তাদের মধ্যে একটি কোম্পানি হচ্ছে হাল বা হিন্দুস্তান ইউনিলিভার, 2.74% পড়ে বন্ধ হয়েছিল। কেমন ছিল কোম্পানির নাম্বার? এইখানে দেখতে পাচ্ছেন সেলস এটাই 8% বেড়েছে এবং এই নেট প্রফিট এটা 9% বেড়েছে। তবে প্রফিট মার্জিন এখানে কিছুটা ডাউনফল দেখতে পাওয়া গেছে, 24% থেকে প্রফিট মার্জিন পড়ে হয়েছে 23%। এটাই একটু নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি করেছে। তারপরের কোম্পানি এমফ্যাসিস, এটা 1.81% বেড়ে বন্ধ হয়েছিল। কেমন এখানে নাম্বার? এখানে সেলস দেখতে পাচ্ছেন 14% বাড়া এবং এই নেট প্রফিট এটাও 14% বাড়া। প্রতিটা প্যারামিটারে দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 14% এর কাছাকাছি জাম দেখতে পাওয়া গেছে। খুবই স্টেবল একটা নাম্বার এই কোম্পানি পোস্ট করেছে। তারপরের কোম্পানি কেপিন টেকনোলজিস, নাম্বারের পরে 8.35% ডাউন হয়েছে। এইখানে নাম্বার কেমন? এখানে সেলস এটা তো 23% বেড়েছে, কিন্তু এই নেট প্রফিটে দেখতে পাচ্ছেন 1% ডাউনফল দেখতে পাওয়া গেছে। এবং কোয়ার্টার অন কোয়ার্টারে যদি দেখেন তাহলেও কিন্তু এটা অনেকটা বড়ই পতন দেখতে পাচ্ছেন। কোম্পানি এই যে প্রফিট এটা ডিপ হয়ে গেছে মানে পড়ে গেছে, তারই সঙ্গে সঙ্গে এই যে মার্জিন এটা শ্রিঙ্ক মানে পড়েছে। তবে এটা ভালো ব্যাপার, এই কোম্পানি এক একটা শেয়ার কিছু 12 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে। তারপরে আরো কিছু কোম্পানি এই নাম্বারের পরে রিয়াকশন দেখিয়েছিল, যেমন এই আরপিজি লাইফ সায়েন্সেস 13% উপরে আপ, তারপরে এই ইন্ডিজেন এটা প্রায় 1% আপ, তারপরে জিওজিৎ ফাইন্যান্সিয়াল এটা প্রায় 0.5% উপরে বেড়েছিল। তারপরে ফিনো পেমেন্ট ব্যাংক এটা 6% কিন্তু পড়া ছিল। কি কারণে পড়লো? কোম্পানি যদি এখানে নাম্বার দেখেন সেলস দেখতে পাচ্ছেন 21% জাম দেখতে পাওয়া গিয়েছে, কিন্তু এই নেট প্রফিটে দেখুন 21% পর্যন্ত পড়ে গেছে। এই 24 কোটির নেট প্রফিট পড়ে হয়েছে 7 কোটি। খুবই খারাপ নাম্বার এই কোম্পানি পোস্ট করেছিল। তারপরে এই মোইল 6.97% ডাউন, এগুলো সব নাম্বারের পরে পড়েছে। তারপরে এই মতিলাল ওসওয়াল এটা আবার 2% আপ, নাম্বার মার্কেটের পছন্দ হয়েছে। তারপরে 5 পয়সা ক্যাপিটাল এটা 1.26% ডাউন, এর নাম্বার কেমন? এইখানে কোম্পানির সেলস 20% বেড়েছে, 71.3 কোটি থেকে বেড়ে হয়েছে 85 কোটি এবং নেট প্রফিটেও দেখতে পাচ্ছেন 10.1 কোটি নেট প্রফিট বেড়ে হয়েছে 10.9 কোটি। তারপরে চোলামন্ডলম ইনভেস্টমেন্ট ফাইন্যান্স কোম্পানি প্রায় 1% এর কাছাকাছি বেড়েছে। এইখানে নাম্বার কেমন? এখানে নাম্বার মোটামুটি ভালো, সেলস 19% বাড়া, 7,046 কোটি থেকে বেড়ে 8,417 কোটি এবং এই নেট প্রফিট 1260 কোটি থেকে বেড়ে 1645 কোটি। এবং কোয়ার্টার অন কোয়ার্টারও এই যে নাম্বারগুলো সেগুলো যথেষ্টই পজিটিভ। তারপরে এইচএফসিএল নাম্বারের পরে 8.34% বেড়েছিল। কেমন নাম্বার? এখানে খুবই সলিড নাম্বার। সেলসে দেখতে পাচ্ছেন 128% জাম এবং এই নেট প্রফিট এখানে 319% জাম। যেখানে কোম্পানি এর আগের বছর সেম কোয়ার্টারে লস পোস্ট করেছিল, 83 কোটির লস ছিল, সেখান থেকে কোম্পানি এবারে 184 কোটির প্রফিট পোস্ট করে দিয়েছে। এবং কোয়ার্টার অন কোয়ার্টারও দেখতে পাচ্ছেন কোম্পানির যে প্রফিট সেটা ভালো পরিমাণে বেড়েছে। তারপরে নিউজেন সফটওয়্যার 5.33% বাড়া। এইখানে কেমন নাম্বার? এখানে কোম্পানির সেলস 5% বেড়েছে, 430 কোটি থেকে বেড়েছে 453 কোটি এবং এই নেট প্রফিট এটাই 108 কোটি থেকে বেড়েছে 106 কোটি। এটা কোয়ার্টারলিও বাড়া। এবং তারই সঙ্গে সঙ্গে যদি প্রফিট মার্জিন দেখেন এখানেও ভালো জাম দেখতে পাওয়া গেছে, ইয়ার অন ইয়ার 32% থেকে বেড়েছে 34%। আর এর আগের কোয়ার্টারে প্রফিট মার্জিন ছিল 27%। এখানে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। তারপর একটি কোম্পানি কেসালস ইন্ডিয়া, এটা 8.51% ডাউন। এখানে কিন্তু নাম্বার মোটামুটি ভালো দেখতে পাচ্ছেন। এই সেলস এটা 26% বাড়া, 33 কোটি থেকে বেড়ে 42 কোটি হয়েছে এবং নেট প্রফিট 6.42 কোটি থেকে বের হয়েছে 9 কোটি। তাহলে এত ভালো নাম্বারের পরেও এই স্টক কেন পড়ে গেল? কারণ এখানে প্রফিট মার্জিন দেখুন দেখতে পাচ্ছেন
31.32% থেকে এই যে প্রফিট মার্জিন এটা পড়ে হয়েছে 28.50%। এই প্রফিট মার্জিন ডাউনের জন্য এই শেয়ারটা পড়েছে। আর এরপরে যদি গোল্ড এবং সিলভারের কথা বলি, এই গোল্ড এটাই 1.5 লাখের কাছাকাছি ট্রেড করছে এবং সিলভার এটাই 2.5 লাখের নিচে ট্রেড করছে। একদম ফ্ল্যাটিশ টাইপ মুভমেন্ট এই গোল্ড সিলভারে দেখতে পাওয়া যাচ্ছে। আর গতকাল নিফটি ফিফটির কেমন হাল ছিল, এখানে 15টা কোম্পানি সবুজে বন্ধ হয়েছিল এবং 34টা কোম্পানি লালে বন্ধ হয়েছিল। আর একটা শেয়ার অপরিবর্তিত ছিল, মানে আগের দিনে যে ক্লোজিং প্রাইস ছিল সেখানেই বন্ধ হয়েছিল। আর এর মধ্যে কোন শেয়ারগুলো ভালো এবং খারাপ পারফর্ম করেছিল, যেমনটা দেখতে পাচ্ছেন বাজাজ অটো, সানফার্মা, ইনফোসিস, বাজাজ ফাইন্যান্স, টেক মাহিন্দ্রা, এগুলো সব টপ লিডারের লিস্টে ছিল দেখতে পাচ্ছেন। এবং টপ লুজারের লিস্টে যদি বলি, মানে নিফটি ফিফটির মধ্যে এই ইটার্নাল 2.92%, টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল এটাও 2.92%, হিন্ডালকো, ইউনিলিভার, টাটা স্টিল এগুলো পড়া ছিল। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।